আদিল দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে করিডর পেরিয়ে দূরে মিলিয়ে গেল। ঘরের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল অহনা। বুকের ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। কিছুক্ষণ আগেও চোখে পানি ছিল, এখন যেন আর কান্নাও আসছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তারপর সোজা রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে ঢুকতেই দেখল নীলিমা জাহান আর কবিতা বসে কথা বলছেন। অহনাকে দেখেই দুজনেই চুপ হয়ে গেলেন। নীলিমা জাহান ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, আজকে তুমি যা করলে, এরপর তোমার সাথে কথা বলতে আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না। অহনা কিছু বলল না, চুপচাপ একটা গ্লাসে পানি ঢেলে খেতে লাগল। কবিতা ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, বাপকে দিয়ে ট্রাক ভর্তি জিনিস আনানোর পর এখন রান্নাঘরে এসে কাজ করার শখ জেগেছে নাকি? অহনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলিমা জাহান এবার গম্ভীর গলায় বললেন, তোমার মতো মেয়েরা সংসার করতে আসে না, ঝামেলা করতে আসে। আজকে তোমার বাবাকে কতটা লজ্জায় পড়তে হয়েছে সেটা বুঝতে পারছো? অহনার বুকটা আবার মোচড় দিয়ে উঠল, তবুও কোনো উত্তর দিল না। কবিতা আবার বলল, আমি তো ভাবছিলাম কে না কে এলো, পরে দেখি মেম সাহেবের বাবা ট্রাকে করে যৌতুকের জিনিস এনেছে। নীলিমা জাহান বললেন, এই বাড়িতে তুমি এতদিন হলো এসেছো, কেউ তোমাকে কিছু বলেছে? আমি প্রথম দিকে মানতে না চাইলে এখন মেনে নিয়েছি। বিয়েটা যেভাবে হওয়ার হয়েছে, কোথায় সবকিছু সামলে চলবে তা না। শোনো, এখনও অনেক সময় আছে, নিজেকে এই পরিবারের সাথে মানিয়ে নাও, তাতে সংসারে শান্তি আসবে আর আমার আদিলও ভালো থাকবে, বুঝেছ? অহনা শান্ত গলায় বলল, জি। তার এই শান্ত স্বরটাই যেন আরও বিরক্ত করে তুলল কবিতাকে। এই জি জি শুনে তো আর সব ঠিক হয়ে যাবে না, আমাদের মান সম্মান তো আর ফিরে আসবে না। আজকের ব্যাপারটা নিয়ে তো আশেপাশের মানুষজন তো কথা বলবেই। নীলিমা জাহান কবিতাকে থামিয়ে দিয়ে বলল, যা হওয়ার হয়েছে, এই বিষয়টা নিয়ে কেউ আর টু শব্দও করবে না। এরপর অহনাকে বলল, তুমি কিছু মনে করো না আমার কথায়। অহনা শান্ত স্বরে বলল, দোষ তো আমারই, আমি কিছু মনে করিনি। আমার জন্য আপনাদের অপমানিত হতে হয়েছে। এই বিষয়টা এখানে বন্ধ করে দাও। কবিতার রান্নার কাজ শেষ করে ফেলো, তোমার শ্বশুর আজ তাড়াতাড়ি আসবে। কবিতা মাথা ধরে বলল, মা, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। অহনা, তুমি একা করতে পারবে? নীলিমা জাহান বলল, তাহলে তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। অহনা, তুমি সবজি কেটে ফেলো, আমি এসে সাহায্য করছি তোমায়। এই বলে নীলিমা জাহান বের হয়ে চলে গেল। কবিতা অহনাকে একবার দেখে মুখ বাঁকিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল। অহনা আর কিছু বলল না, চুপচাপ রান্নাঘরের কাজ করতে লাগল। দুপুরের রান্না করতে করতে সময় কেটে গেল। ভাত, ডাল, গরুর মাংস আর সবজি রান্না করল। রান্নার মাঝখানে নীলিমা জাহান অবশ্য কয়েকবার এসে দেখে গেছে। সাহায্য করতে এলে অহনা বারণ করেছে। দুপুরে সবাই একসাথে খেতে বসলেও অহনা খুব বেশি কিছু খেল না, কয়েক লোকমা ভাত খেয়ে উঠে গেল। আদিল সকালে বেরিয়ে যাওয়ার পর এখনও ফিরেনি। অহনা চোখ বন্ধ করে শুয়ে আছে। তখনই নিহা রুমে এলো। নিহা এসে অহনাকে বলল, তুমি কি ঘুমাচ্ছিল? না, কিছু বলবে তুমি? নিহা বিছানার ওপর উঠে বসল। আজ কি হয়েছে জানো? অহনা বলল, কি হয়েছে? অদ্রিজ ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করেছে। কি বলেছে তোমার অদ্রিজ ভাইয়া? আমাকে এসে বলল, কালকের মেয়েটা কোথায়, তোমার সাথে বসেছিল যে? আমি বললাম যে আজকে তো আসেনি, এরপর আচ্ছা বলে চলে গেল। তুমি এই কথা বলার জন্য এরকম ছটপট করছো? নিহা অবাক হয়ে বলল, তোমার ভয় লাগছে না? অহনা বালিশ নিহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি কি কিছু করেছি যে ভয় পাব? নিহা ধীর কণ্ঠে বলল, তুমি ওই দিন নোটস তুলে দিলে হয়ে যেত, আমার তো ভয় হচ্ছে। অহনা বলল, আরে কি হবে, চিন্তা করো না, এখানে ঘুমিয়ে যাও। নিহা শুটে গিয়েও আবার বসে পড়ল। যদি ভাইয়া আসে? অহনা বড় একটা শ্বাস টেনে বলল, আসবে না। তোমার ফোন কোথায়? তোমাকে একটা ড্রেসের ছবি দেখাই, তুমি, আমি আর কবিতা ভাবি মিলে অর্ডার দিব। অহনা বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে নিহাকে দিল। রাত অনেকটা হয়ে গেছে। তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। আদিল ফিরেছে। অহনা বিছানার একপাশে শুয়ে আছে, চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু তার ঘুম আসেনি। কিছুক্ষণ পর দরজা খুলে ঘরে ঢুকল আদিল। ঘরে ঢুকে সে একবার তাকালো অহনার দিকে। অহনা চুপচাপ শুয়ে আছে। আদিল একটা শর্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। জামা বদলে খাবার টেবিলে গেল। নীলিমা জাহান খাবার গরম করে আদিলকে দিল। নীলিমা জাহান আদিলকে উদ্দেশ্য করে বলল, বিয়ে করে লাভ কি হলো? সেই মাকেই তো খাবার বেড়ে দিতে হচ্ছে। বউকে বলবে যাতে কাল থেকে যাতে তোমার জন্য অপেক্ষা করে। আদিল কোনো কথা বলল না। খাবার শেষ করে রুমে চলে এলো। গরম লাগছে বিধায় শর্ট খুলে একপাশে রেখে দিল। তারপর বিছানার দিকে এগিয়ে গেল। আদিল এগোতেই অহনা উঠে বসল। কোনো কথা না বলে একটা বালিশ নিয়ে সোফার দিকে চলে গেল।
অহনাকে সোফায় গিয়ে শুয়ে পড়তে দেখে আদিল থমকে দাঁড়িয়ে গেল। কি সমস্যা? অহনা কোনো উত্তর দিল না। আদিল আবার বলল, ওখানে কেন গিয়েছ? অহনা এবারও চুপ। আদিল কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অহনা আর চোখে আদিলের দিকে একবার তাকালো, তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। জানালার ফাঁক দিয়ে আলো ঘরে এসে পড়তেই অহনা ধীরে ধীরে চোখ মেলল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ অনেক দেরি হয়ে গেছে। অহনা ফ্রেশ হয়ে এসে ব্যাগের ভেতর বই খাতা গুছিয়ে নিল। এরপর রান্নাঘরের উদ্দেশ্য বেরিয়ে গেল। কবিতার নাশতা বানানো শেষ। অহনাকে পেছনে দেখতেই গাল ফুলিয়ে ফেলল। অহনা ধীর কণ্ঠে বলল, ভাবি, আমি। কবিতা অহনার কথা না শুনে হাতে থাকা প্লেটগুলো নিয়ে টেবিলের দিকে চলে গেল। নিহা এসে বলল, অহনা, তোমাকে তো ভাইয়া ডাকছে। অহনা উত্তর দেওয়ার আগেই কবিতা বলল, কেন ডাকছে? নিহা বিরক্ত হয়ে বলল, সেটা আমি কি করে জানব? আমি তো অহনাকে বলতে গিয়েছিলাম যে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। গিয়ে দেখলাম অহনার রুমে নেই। ভাইয়া কি জানি খুঁজছে, আমাকে দেখে বলল যাতে অহনাকে ডেকে দিই। কবিতা আগ্রহ নিয়ে বলল, তাহলে আমি যাই, দেখি কি লাগে। অহনা আর নিহা কবিতার দিকে অবাক চোখে তাকালো। নিহা কিছু বলতে যাবে তখনই অহনা বলল, ভাবি, আমাকে ডাকছে, আপনাকে না, আমি যাচ্ছি। এই বলে অহনার রুমের দিকে পা বাড়াল। কবিতা অহনা যাওয়ার দিকে কটমট করে তাকিয়ে আছে। নিহা কবিতাকে বলল, ভাবি, আমাকে খেতে দাও। কবিতা গর্জে উঠে বলল, তুমি ছোট, নিজে নিয়ে খাও। নিহার চোখে পানি চলে এলো। নিহা খেতে না বসে নিজের রুমে চলে গেল। কবিতা ঠাই দাঁড়িয়ে রইল। আদিল আলমারি, ড্রয়ার, ড্রেসিং টেবিল সব জায়গার কিছু একটা খুঁজছে। অহনা এসে দরজার কাছে দাঁড়াল। অহনাকে দেখতে পেয়ে আদিল বলল, আমার ঘড়িটা কোথায়? ওদিক থেকে কোনো উত্তর নেই। শুনছ? অহনা চুপ করে দাঁড়িয়ে আছে। আদিল এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমাকেই বলছি। অহনা ধীরে বলল, আমি চুরি করেছি ওটা। শুকনো একটা উত্তর। আদিল কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে আবার ড্রয়ার খুঁজতে লাগল। নাশতার টেবিলে সবাই বসেছে। কবিতা রুটি আর ডিম ভাজি করছে। অহনা একেবারে তৈরি হয়ে নেমে এলো। টেবিলের একপাশে চুপচাপ খাচ্ছে। কবিতা আদিলের পাশে বসেছে। আদিলকে রুটি নিতে বলছে, ডিম প্লেটের মধ্যে তুলে দিচ্ছে। অহনা বিষয়টা খেয়াল করেছে। আদিল অবশ্য খুব একটা কথা বলছে না। রূপালী শিকদার বললেন, কবিতা, তুমি তোমার খাবার দিকে মন দাও। আদিল ছোট না যে তোমাকে ওকে নিয়ে নিয়ে দিতে হবে। ওর লাগবে, ও নিজে নিতে পারবে। কবিতার মুখ লাল হয়ে গেল। অহনা কবিতার দিকে তাকিয়ে আছে। কবিতা তাকাতেই নজর ঘুরিয়ে নিল। নিহা বলল, ভাইয়া, আজকে যাওয়ার সময় আমাদের কলেজে নামিয়ে দেবে? আদিল ছোট করে বলল, হ্যাঁ। কিছুক্ষণ পর তিনজনই গাড়িতে উঠল। গাড়ি শহরের রাস্তা দিয়ে এগোচ্ছে। ঠিক তখনই একটা সিগনালে গাড়ি থামল। হঠাৎ একটা মাঝবয়সী মহিলা এসে জানালার পাশে দাঁড়ালো। বাবা, কয়েকটা টাকা দাও, বাচ্চাটা না খাইয়ে আছে। আদিল ওয়ালেট থেকে কিছু টাকা বের করে মহিলার হাতে দিল। মহিলা তখন অহনার দিকে তাকিয়ে বলল, এইটা কি তোমার ভাই? মা? কথাটা শুনেই আদিলের গলায় হঠাৎ শুকনো কাশি উঠে গেল। নিহা ফিক করে হেসে ফেলল। অহনা গম্ভীর গলায় বলল, না, কেউ না আমার। এক মুহূর্তের জন্য গাড়ির ভেতরটা চুপ হয়ে গেল। আদিল আর চোখে অহনার দিকে তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেল তারা। অহনা আর নিহা এসে ক্লাসরুমে বসল। ওরা বসার কিছুক্ষণ পর অদ্রিজ এসে ওদের সামনে দাঁড়ালো। সে অহনার দিকে তাকিয়ে বলল, তুমি ওই দিন আমার নোটস তুলে দাওনি কেন? অহনা বিরক্ত গলায় বলল, আপনারটা আপনি নিজে তুলবেন, আমি কেন তুলব? অদ্রিজ ঠান্ডা গলায় বলল, আমি বলেছি তাই। অহনা উঠে দাঁড়ালো। চারপাশে সবার মধ্যে চাপা উত্তেজনা শুরু হলো। অহনা বলল, আপনি বললে আমাকে শুনতে হবে? আপনি কে? অদ্রিজ একটু হেসে বলল, এই ক্লাসটা আমার রুলস অনুযায়ী চলে, তোমাকেও সেই রুলস ফলো করতে হবে। অহনার আজকে সকাল থেকে রেগে আছে। তেজি গলায় বলল, আপনি কলেজের প্রিন্সিপাল নাকি পুরো কলেজ আপনি কিনে নিয়েছেন? অদ্রিজের চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল। অহনা আবার বলল, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। অদ্রিজ কিছু বলতে যাচ্ছিল, তখনই অহনা রেগে বলল, একটা কথা বোঝেন না? আমার সাথে কোনো কথা বলতে আসবেন না, না হলে আমি স্যারের কাছে আপনার নামে বিচার দিব। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নিহাত হতবিহ্বল হয়ে অহনাকে দেখছে। অদ্রিজের চোয়াল শক্ত হয়ে গেল। অহনার দিকে কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে এলো। অদ্রিজ বাইরে এসে দাঁড়িয়ে রইল। এক হাত দিয়ে চুল খামচে ধরে আছে। ওর চোখের দৃষ্টি যেন এবার অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। মনে মনে বলল, এই অপমানের বদলা তো নিতেই হবে। কয়েকটা ক্লাস করার পর নিহা বলল, অহনা, আমাকে একটু বাইরে যেতে হবে। অহনা জিজ্ঞেস করল, কোথায়? আর ক্লাস করবে না? নিহা একটু থেমে বলল, আমার স্কুলের এক ফ্রেন্ড অসুস্থ, ওকে দেখতে যাব। তারপর বলল, তুমি চলে যেও, আমি তাড়াতাড়ি চলে আসব। যেতে পারবে তো? না হলে ভাইয়াকে ফোন দিও। অহনা বলল, লাগবে না, আমি
যেতে পারবো। আচ্ছা বলে নিহা বেরিয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর সবাই একে একে বের হয়ে গেল, কিন্তু অহনা এখনো ক্লাসে বসে আছে। গতকালের নোটগুলো তুলছে, আরেকটু বাকি। পুরো ক্লাস এখন ফাঁকা। মাঠে গুটি কয়েক ছেলে মেয়েদের দেখা যাচ্ছে। ঠিক তখনই দরজার কাছে একটা শব্দ হলো। অদ্রিজ ভেতরে ঢুকলো, একেবারে অহনার সামনে এসে দাঁড়ালো। অহনা তাকিয়ে বলল, আপনি এখানে কেন? কোনো উত্তর না দিয়ে অদ্রিজ ঠাই দাঁড়িয়ে রইল। অহনা তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বের হতে গেল। অদ্রিজের দৃষ্টি অহনার কাছে সুবিধার লাগছে না। অহনা বের হতেই অদ্রিজ পথ আগলে দাঁড়ালো। সরে দাঁড়ান। অদ্রিজ নড়ল না। আমি বলেছি সরে দাঁড়ান। অদ্রিজ বলল, এত তাড়া কিসের? অহনা রেগে বলল, আপনি কি চান? আপাতত আমার অপমানের বদলা চাই। কথা শেষ করার সাথে সাথে হঠাৎ অদ্রিজ অহনার মুখ চেপে ধরল। আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত না থাকায় অহনা কয়েক কদম পিছিয়ে গেল। কি হয়েছে বুঝতে পেরে অহনা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু অদ্রিজ এত জোরে ধরে আছে যে সে শ্বাসই নিতে পারছে না। কয়েক মিনিটের মধ্যে অহনার চোখ ঝাপসা হয়ে গেল। চোখের কিনারায় বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার শরীর ঢলে পড়ে গেল। অদ্রিজ ছেড়ে দিতেই অহনা মেঝেতে লুটিয়ে পড়ল। অদ্রিজ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজের ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে বের হয়ে দরজা টেনে দিল। ঠিক তখনই পিয়ন তালা নিয়ে আসছে। অদ্রিজ এগিয়ে গিয়ে হাসতে হাসতে বলল, আমি থাকতে আপনার কষ্ট করার দরকার নেই আঙ্কেল। পিয়ন অবাক হয়ে বলল, কি মতলব তোমার? অদ্রিজ উত্তর না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। অদ্রিজ দরজা বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। ভেতরে নিস্তেজ হয়ে পড়ে আছে অহনা। নির্জন ক্লাসরুমে চারপাশে শুধু নীরবতা বিরাজ করছে। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করে রাখুন।